পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। 15ই সেপ্টেম্বর অর্থাৎ রাত্রি শেষ হলেই পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা। এমনিতে দেখো, পিএসসি মিসলেনিয়াস এমন একটা পরীক্ষা যেখানে জিকে সেটা হচ্ছে চিরাচরিত বা ট্র্যাডিশনাল যে সমস্ত জিকে থাকে সেখান থেকে অনেকটা আলাদা থাকে। বিশেষ করে আর্টসের সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান কালচার, স্ট্যাটিক জিকে, এই সমস্ত পোর্শনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো চেষ্টা করছি যে যে সমস্ত জিনিসগুলো মোটামুটি আসতে পারে বা একবার চোখ বুলিয়ে নেওয়ার ব্যাপার আছে, সেগুলো যতটা সম্ভব তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মানে এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কমন, বা বিশেষ করে পিএসসি বেশ ভালো করে জোর দেয়। তো এখান থেকেই শুরু করছি। ইতিহাস, যে প্রথমে যে মহাত্মা গান্ধী, অর্থাৎ জন্ম হয়েছিল 1869 সালে 2রা অক্টোবর, মৃত্যু হয়েছে 1948 সালের 30শে জুন। যেমন এই মৃত্যু দিবসটা একবার পিএসসি ক্লার্কশিপে এসেছিল। মানে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল তোমার মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাদ দিয়ে হয় না, কারণ জাতীয় আন্দোলনগুলো বা অন্যান্য জিনিসগুলো এই ক্ষেত্রে জড়িত আছে। তো এখান থেকে এইগুলো করলে পরে অন্যগুলো আমরা পেয়ে যাব। তো ব্যারিস্টার পাস করে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, ইংল্যান্ড থেকে ফেরেন 1891 সালে, তারপর 1892 সালে তিনি আবার দক্ষিণ আফ্রিকা যান। এক মিনিট দাঁড়াও। আবার 1915 সালের 9 জানুয়ারি তিনি ভারত প্রত্যাবর্তন করেন। তো এটাই অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়, ভীষণ ইম্পর্ট্যান্ট এটাও। দক্ষিণ ভারতের নাটালে তার ছিল প্রধান কর্মক্ষেত্র, এবং তার যে সেক্রেটারি বা সচিবের নাম ছিল মহাদেব দেশাই, সেক্রেটারির নাম ছিল মহাদেব দেশাই, এটাও পরীক্ষা আসে। তো গান্ধীজির আত্মজীবনীর নাম দেখো হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ভীষণ ইম্পর্টেন্ট। গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তারপরে চলে আসে যে অহিংস নীতি বা চিন্তাধারা, সেটা হচ্ছে রুশো লেখক লিও টলস্টয় থেকে অনুপ্রাণিত। তাকে মহাত্মা যে উপাধি সেটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির জনক যেটা বলা হয় সেই উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। প্রথম সত্যাগ্রহ আন্দোলন তার হচ্ছে বিহারের চম্পারণ 1917 সালে ছিল, এবং এই চম্পারণ বিহারে যেটা সেখানকার স্থানীয় যে নেতা তিনি ছিলেন রাজকুমার শুক্লা। এরপরে হচ্ছে আহমেদাবাদ মিল ধর্মঘটে তিনি নেতৃত্ব দেন 1918 সালে। তারপর হচ্ছে খিদা সত্যাগ্রহ হয় গুজরাটে। গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন রাওলাট আন্দোলন। অর্থাৎ যদি বলা হয় প্রথম সত্যাগ্রহ আন্দোলন, তাহলে সেটা হচ্ছে প্রথম, ভালো করে জায়গাটা বুঝতে হবে, যদি সত্যাগ্রহ আন্দোলন প্রথম বলে তাহলে বিহারের চম্পারণ। আর যদি বলা হয় প্রথম সর্বভারতীয় আন্দোলন মানে অল ইন্ডিয়া মুভমেন্ট, সেটা হচ্ছে রাওলাট আন্দোলন। এরপরে 1919 সালে তুরস্ক সাম্রাজ্যের ব্যবচ্ছেদের বিরুদ্ধে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ করে খিলাফত আন্দোলন শুরু করেন। আর গান্ধীজির প্রথম জাতীয় আন্দোলন অর্থাৎ হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। মানে এটা হচ্ছে সর্বভারতীয় অর্থাৎ অল ইন্ডিয়া মুভমেন্ট রাওলাট, আর জাতীয় আন্দোলন সেটা হচ্ছে তোমার অসহযোগ আন্দোলন 1920 সালে। কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলন সেটা হচ্ছে কলকাতা অধিবেশনে প্রস্তাব গৃহীত হয়েছিলেন এবং সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়। 1922 সালে উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে অহিংস ঘটনা ছড়িয়ে পড়লে তিনি এই আন্দোলন প্রত্যাহার করে নেন 1922 সালের 5ই ফেব্রুয়ারি। এরপর 1930 সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় আইন অমান্য আন্দোলন প্রস্তাব গৃহীত হয় এবং 11টি দাবি পেশ করা হয়েছিল। সবরমতী আশ্রম থেকে 320 কিমি দূরে 78 জন সঙ্গী নিয়ে তিনি লবণ আইন ভঙ্গ করেন। মহিলা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু, দেশবন্ধু জয়া, বাসন্তী দেবী। এই সময় গান গাওয়া ছিল রঘুপতি রাঘব রাজারাম। এই গানটি লিখেছিলেন পণ্ডিত দিগম্বর পলুস্কার, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। এরপর 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গৃহীত হয়, যেটা হরিজন পত্রিকায় ডাক দেওয়া হয়েছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে। তো এটা দিতে পারি কোন পত্রিকায় ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, হরিজন পত্রিকায়। ভারত ছাড়ো আন্দোলনের যে রানী বলা হয় সেটা হচ্ছে অরুণা আসফ আলীকে বলা হয়। আন্দোলন শুরু হওয়ার আগে গান্ধীজিকে গ্রেপ্তার করে পুনরায় আগা খান প্যালেসে রাখা হয়েছিল। আর গান্ধীজিকে যেদিনকে গুলি করা হয় অর্থাৎ 1930 সালে, 1948 সালে 30শে জানুয়ারি, সেই দিনকে থেকে বিড়লা হাউসে রাখা হয়েছিল। আর ভারত ছাড়ো আন্দোলনে যেটা নেতৃত্ব দেন, ভারত ছাড়ো আন্দোলনে আসামে নেতৃত্ব দিয়েছিলেন কনকলতা বড়ুয়া, মেদিনীপুরের তমলুকে নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা। এই ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব আর একটা হচ্ছে মহাবিদ্রোহ, কে কোথায় এটা একটু পড়ে নেবে। তারপর সুভাষচন্দ্র এই তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত গঠন করেন। এবার হচ্ছে সুভাষচন্দ্র বসু। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম সুভাষচন্দ্র বসুর। তিনি 1938 এবং 1939 পর পর দুবার হরিপুরা এবং ত্রিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 1940 সালে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল কলকাতার এলগিন রোডের বাড়িতে। তার ভাইপোর নাম ছিল শিশির, তাকে বিদেশে পলায়নে সাহায্য করেছিলেন। এবং তিনি জিয়াউদ্দিন ছদ্মনামে 1941 সালে, এই সালটা অনেকবার এসেছে, জিয়াউদ্দিন ছদ্মনামে 1941 সালে তিনি ভারত ছেড়ে পালিয়েছিলেন বিহারের মুজফ্ফরপুরের গুমো রেল স্টেশন দিয়ে। 1942 সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যার
ধারণা দিয়েছেন যে ক্যাপ্টেন মোহন সিং। 1943 সালে সিঙ্গাপুরে, এটাও দেয়, সালটাও দেয়, কোথায় সেটাও দেয়, যে সুভাষচন্দ্র বসু কি হয়েছিল, এর দায়িত্ব নিয়েছিল। 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার নামে একটা অস্থায়ী ভারত সরকার তিনি প্রতিষ্ঠা করেন, যার পরামর্শদাতা ছিলেন রাসবিহারী বসু। এরপর আন্দামান ও নিকোবর দ্বীপের নাম পরিবর্তন করে রাখেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ, এগুলো দ্বীপ হবে, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। তারপর নাগাল্যান্ডের কোহিমাতে তিনি পতাকা উত্তোলন করেন। অর্থাৎ প্রথম যেটা বললাম যে তোমার গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে মেন যে প্রধান স্বাধীনতা সংগ্রামী দুজন বা ভারতের জাতীয় আন্দোলনে যাদের ভূমিকা সব থেকে অনস্বীকার্য, সেই দুজনের নাম হয়ে গেল। এরপর যে সমস্ত অন্যান্য যে বিপ্লবী নেতারা ছিলেন তাদের সম্পর্কে একটু জেনে নিই। যে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের একজন বিপ্লবী নেতা, তিনি লোকমান্য, মারাঠা কিশোরী এবং জাতীয় আন্দোলনের সক্রেটিস নামে পরিচিত ছিলেন। এটা মারাঠা কিশোরী হবে। কেশরী পত্রিকার সম্পাদক, সেই সঙ্গে গণপতি এবং শিবাজি, এই দুটো উৎসব তিনি মানে চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এরপরে চলে আসে 1908 সালে মুজফ্ফরপুর বোমা নিক্ষেপের ঘটনায় কেশরী পত্রিকায় ছাপানো হলে তাকে গ্রেপ্তার করে ব্রহ্মদেশের মান্দালে 8 বছর জেলে রাখে এবং জেলে বসে তিনি রচনা করেন গীতা রহস্য। ভীষণ ইম্পর্টেন্ট, এটাও দিতে পারে যে গীতা রহস্য কার লেখা, তো বাল গঙ্গাধর তিলক। এরপরে যে লালা লাজপত রায় শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামে পরিচিত, 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিতে তার মৃত্যু হয়। পুলিশ সুপার কে ছিলেন এই সময়, ছিলেন স্যান্ডার্স। তো পরবর্তীকালে 1929 সালে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তিনজন স্যান্ডার্সকে হত্যা করলে তাদের নিয়ে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। সাইমন কমিশন বিরোধী আন্দোলন, ভারতের প্রশাসনিক ও সাংবিধানিক কার্যের উদ্দেশ্যে জন সাইমনের নেতৃত্বে 7 জন বিদেশি নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে কোনো ভারতীয় ছিল না। তারপরে ছিল বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালকে কি বলা হয়, ভারতের আত্মা বা সোল অফ ইন্ডিয়া বলা হয়। তার পত্রিকার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া এবং বন্দে মাতরম। অরবিন্দ ঘোষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইবস পাস করেছিলেন। সিভিল সার্ভিসে তিনি র্যাঙ্ক করেছিলেন 10 র্যাঙ্ক করেছিলেন। মহারাষ্ট্রের নেতা ঠাকুর সাহেবের কাছে তিনি বিপ্লবী দীক্ষা নেন। আলিপুর বোমার মামলাতে অরবিন্দ ঘোষ চিত্তরঞ্জন দাসকে কি করেছিলেন, আইনি সাহায্য করেছিলেন। তো এই জায়গাটা একটা ভুল আছে, মানে এই আলিপুর বোমার মামলাতে আইনি সাহায্যকারী হিসাবে মানে অরবিন্দ ঘোষের ইয়েতে মানে উপস্থিত হয়েছিলেন চিত্তরঞ্জন দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাসকে নয়, চিত্তরঞ্জন দাস সাহায্য করেছিলেন অরবিন্দ ঘোষকে। তারপরে হচ্ছে দেখো ভগৎ সিং। ভগৎ সিং হচ্ছে ছাত্রাবস্থায় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন। পরে তিনি ও চন্দ্রশেখর আজাদ গঠন করেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এরপর 1925 সালে তিনি নবজীবন ও ভারত সভা নামে দুটি সন্ত্রাসবাদী সংগঠনের প্রতিষ্ঠা করেন। এবার হচ্ছে ক্ষুদিরাম বসু। তো ক্ষুদিরাম বসু কলকাতার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত জনৈক মিসেস কেনেডি ও তার কন্যাকে হত্যা করেছিলেন। নিরাপত্তার কারণে এই সময় কিংসফোর্ডকে মুজফ্ফরপুরে বদলি করা হয়েছিল। তো 1908 সালের 11ই আগস্ট বিচারে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। তো এটা দিতে পারে যে কাকে মারতে গিয়েছিলেন বা ভুলবশত কাকে মেরেছিলেন। তো হচ্ছে তোমার কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত জনৈক মিসেস কেনেডি ও তার কন্যাকে হত্যা করেন। বাঘা যতীন, বাংলার যুগান্তর গোষ্ঠীর নেতা হচ্ছে বাঘা যতীন। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 সালে জার্মানি থেকে মাভেরিক ও আরো দুটি জাহাজে করে সুন্দরবনের রায়মঙ্গল ও উড়িষ্যার বালেশ্বরের কাছে অস্ত্র পাঠানো হচ্ছে, এরকম খবর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জাহাজ সেদিন বালেশ্বরে পৌঁছায়নি। এই খবর ব্রিটিশদের কাছে ফাঁস হয়ে যায় এবং তাদের সঙ্গে বালেশ্বরের কাছে বুড়িবালাম নদীর তীরে, তো দিতে পারে যে কোন নদীর তীরে, তো বুড়িবালাম নদীর তীরে যুদ্ধ হয়, সেখানে বাঘা যতীন প্রাণ বিসর্জন দেন। এরপরে যে কাকুরি ষড়যন্ত্র মামলা, 1925 সালে 25 খ্রিস্টাব্দের 9 আগস্ট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দুই সদস্য রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে লখনৌ নিকটবর্তী কাকুরি রেল স্টেশনে রেল ডাকাতি সংঘটিত হয়েছিল। মাস্টারদা সূর্য সেন, বাংলা তথা ভারতের বিপ্লববাদের আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন ছিলেন চট্টগ্রাম। এই চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন উদার ছাত্র ও সহযোগীদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন। চট্টগ্রামের স্বাধীন বিপ্লবী সরকার, এটাও দেয় যে স্বাধীন বিপ্লবী সরকার কে প্রতিষ্ঠা করেছিলেন বা কোথায়, মাস্টারদা সূর্য সেন হচ্ছে চট্টগ্রামে। এবার দেখো যে এটা যেটা বলছি যে জাতীয় কংগ্রেস, এটা এমনই একটা জিনিস, সে ডব্লিউবিসিএস বলে মিসলেনিয়াস বলে প্রায় সমস্ত পরীক্ষায় একটা কোশ্চেন থাকে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটা কেন দুটোও থাকতে পারে। তো জাতীয় কংগ্রেসটা একটু ভালো করে দেখে নিতে হবে। দেখো যে বড়লাট ডাফরিনের আমলে অ্যালান অক্টেভিয়ান হিউমের নেতৃত্বে 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বে শহরের গোকুল দাস, কলেজটার নাম হচ্ছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে, যার প্রথম সভাপতি ছিলেন কে, উমেশ চন্দ্র মজুমদার। যার প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র মজুমদার। সরি পিসির ছোঁয়া লেগে গেছে মনে হচ্ছে, যে উমেশ চন্দ্র ব্যানার্জি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি ছিলেন।
ভারতের সচিব ছিলেন কে? লর্ড ক্রস, অর্থাৎ প্রথম সচিব ছিলেন লর্ড ক্রস। তো আমরা সভাপতিটা মনে রাখি, তারপরে ভাইসরয়ের নামগুলো মনে রাখি, কিন্তু এই সচিবটা কিন্তু এখনো পরীক্ষা সেভাবে আসেনি, তো আসতে পারে, সেটা হচ্ছে লর্ড ক্রস। আর ভাইসরয় ছিলেন কে? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে জানা হয়। তো লর্ড ডাফরিনের আমলে 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি মানে বসে। এবার হচ্ছে ন্যাশনাল কংগ্রেস শব্দটি যেটা, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকার উল্লেখ পাওয়া যায়। 1886 সালে কলকাতার দ্বিতীয় অধিবেশন বসে, সভাপতিত্ব করেন কে? বদরউদ্দিন এই দাদাভাই নৌরোজি। আর 1887 সালে মাদ্রাজে হয়েছিল, সভাপতিত্ব কে করেন? প্রথম মুসলিম সভাপতি বদরউদ্দিন তওয়াবজি। 1888 সাল হচ্ছে এলাহাবাদ, ইংরেজ সভাপতি ছিলেন কে? জর্জ জুলে, এবং তিনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। 1889 বোম্বে হয়েছিল, সভাপতিত্ব করেন উইলিয়াম ওয়েডারবার্ন। 1890 হচ্ছে কলকাতা, ফিরোজ শাহ মেহতা। 1895 হচ্ছে পুনে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1896 কলকাতা, রহিমতুল্লাহ সাহানি। দ্বিতীয় মুসলিম সভাপতি রহিমতুল্লাহ সাহানি, দ্বিতীয় মুসলিম সভাপতি। সেই সঙ্গে এই কলকাতা যে অধিবেশন, এখানে বন্দে মাতারাম যে গানটি প্রথম গাওয়া হয়েছিল, এটা পরে যে বন্দে মাতারাম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা অধিবেশনে রহিমতুল্লাহ সাহানি যেবার সভাপতি ছিলেন, এবং এর সুর দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর 1902 আহমেদাবাদ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1905 বেনারস, গোপালকৃষ্ণ গোখলে। 1906 কলকাতা, দাদাভাই নৌরোজি। এবং স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেস অধিবেশনে ব্যবহার করেন তিনি 1906 সালে। 1907 সালে যে সুরার রাসবিহারী ঘোষ কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিভক্ত হয়েছিল। 1911 সাল হয়েছে কলকাতা, এখানে হচ্ছে সভাপতিত্ব করেছিলেন বিশ্বের নারায়ণ ধর, এবং এখানে কি জনগণ মন অধিনায়ক এই গানটি গাওয়া হয়েছিল। 1916, তাহলে দেখো যে এটা আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, যে বন্দে মাতরম যেটা, বন্দে মাতরম 1896, ঠিক আছে, 1896 সালে, এবং হচ্ছে রহিমতুল্লাহ সাহানি। আর যেটা জনগণ মন অধিনায়ক, সেটা হচ্ছে 1911 সালে কলকাতা অধিবেশনে বিশ্বনারায়ণ ধর ছিলেন, এখানে জনগণের মধ্যে অধিনায়কও গাওয়া হয়। 1916 হচ্ছে লখনৌ, অম্বিকাচরণ মজুমদার। মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি এবং নরমপন্থী চরমপন্থীদের মিলন হয়। 1917 সালে কলকাতা অধিবেশন অ্যানিবেশন করেছিলেন প্রথম বিদেশি মহিলা সভাপতি। 1920 হচ্ছে কলকাতা, লালা লাজপত রায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। এটি ছিল একটা বিশেষ অধিবেশন। 1920 সালে নাগপুরে বিজয় রাঘব বাচারিয়ার সভাপতিত্ব আর আর একবার হয়। মানে এটা বিশেষ অধিবেশন, অর্থাৎ অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত করার জন্য লালা লাজপত রায়ের সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটা গৃহীত হয়েছিল, কিন্তু যেটা সেশন চলে, মানে যে সময়টা, সেটা আবার নাগপুরে হয়েছিল, অর্থাৎ দুবার হয়েছিল 1920 সালে, সেটা হচ্ছে নাগপুরে বিজয় রাঘব বাচারিয়ার সভাপতিত্বে। 1921 হচ্ছে আহমেদাবাদ, চিত্তরঞ্জন দাস তিনি কারাবন্দী থাকায় প্রথম কার্যনির্বাহী সভাপতি ছিলেন হাকিম আজমল খান। 1922 হচ্ছে গোয়া, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠনের প্রস্তাব গৃহীত হয়। 1924 হচ্ছে বেলগাঁও, মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন, তিনি একটাতেই করেছিলেন। 1925 হচ্ছে কানপুর, সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1928 হচ্ছে কলকাতা, মতিলাল নেহরু। 1929 হচ্ছে লাহোর, জওহরলাল নেহরু। এবং পূর্ণ স্বরাজের দাবি আইন অমান্য আন্দোলনের প্রস্তাব কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। অর্থাৎ পরাধীন ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল বা পতাকা উত্তোলন করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি, এই সালটা পরে। আর 1929 সালে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবি প্রথম গৃহীত হয়, সেই সঙ্গে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। 1930 অধিবেশন বসে, কিন্তু সভাপতি পদে রয়ে যান কে? জওহরলাল নেহরুই ছিলেন। 1931 সালে করাচি হয়, বল্লভভাই প্যাটেল ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়েছিল। 1936 লখনৌ, জওহরলাল নেহরু ভারত শাসন আইন গৃহীত হয়, যদিও এটা 1935 সালে পাস হয়েছিল, অর্থাৎ ভারত শাসন আইন পাস যেটা হয়েছিল সেটা 1935 সালে, আর গৃহীত হয়েছিল সেটা হচ্ছে লখনৌ অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1936 সালে। 1937 হচ্ছে ফয়েজপুর, জওহরলাল নেহরু প্রথম গ্রাম্য অধিবেশন এবং প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। এই জায়গাটা অনেক ভীষণ ইম্পর্টেন্ট আছে, এখানে ডব্লিউবিসিএস থেকে এবার প্রশ্ন এসেছিল, ভালো করে জায়গাটা দেখে নেবে, যে প্রথম গ্রাম্য অধিবেশনে হচ্ছে প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। কত সালে দিতে পারে? জাতীয় কৃষি নীতি, ফয়েজপুর 1937।
1938 হরিপুরা সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। এই জায়গাতেই সম্ভবত এবার ডব্লিউবিসিএস এর প্রিলিমসে কোশ্চেন এসেছিল। 1939 হচ্ছে ত্রিপুরী, সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন। গান্ধীজি মনোনীত পট্টভি সীতারামায়াকে হারিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু তিনি কংগ্রেস ত্যাগ করেন। 1940 হচ্ছে রামগড় বিহার, মৌলানা আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। এটি একটি জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কবে গৃহীত হয়েছিল জাতীয় শিক্ষানীতি? 1940, রামগড় বিহারে, মৌলানা আবুল কালাম আজাদ। 1946 হচ্ছে মিরাট, তারপরে জেবি কৃপালিনী করেছিলেন, নৌবিদ্রোহ প্রস্তাব গৃহীত হয়েছিল। 1947 হচ্ছে দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ, এবং সবচেয়ে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি থেকে যান মৌলানা আবুল কালাম আজাদ, সব থেকে বেশি সময় ধরে টেনিওর। আর জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। সব থেকে বেশি বার সভাপতি হয়েছেন জওহরলাল নেহরু এবং হচ্ছে দাদাভাই নওরোজি, 3 বার করে। এবার চলে আসছি যে বাংলার গভর্নর বা ভারতের গভর্নর বা গভর্নর জেনারেল, ভাইসরয়, এই পদগুলো, এইগুলো সম্পর্কে। তো বাংলার গভর্নর, দেখো যে বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক তিনি। দ্বৈত শাসন ব্যবস্থা 1765, অর্থাৎ বক্সারের যুদ্ধের পর থেকে দু রকমের শাসন ব্যবস্থা হয়েছিল, মানে নামে নবাব থাকবে কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী ইংরেজদের হাতে ছিল, অর্থাৎ ব্রিটিশদের হাতে। তো সেই রকম শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা নামে প্রবর্তিত, সেটা ছিল 1765-তে প্রবর্তিত হয়েছিল। সেই সময় বাংলা নবাব কে ছিলেন নবাব নজমউদ্দৌলা। গভর্নর কার্টিয়ারের আমলে 76-এ মন্বন্তর ঘটে 1770 সালে। বাংলার হচ্ছে 1176 আর ইংরেজির হচ্ছে 1776 সালে। এক মিনিট। মন্বন্তর ঘটে 1770 সালে। এই ঘটনা বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস, সেই আনন্দমঠ উপন্যাসে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে, আনন্দমঠ উপন্যাসে বর্ণিত আছে। রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ এটা কি হলো যে রবার্ট ক্লাইভ যে, সেটা হচ্ছে বাংলার প্রথম গভর্নর, শুধুই হচ্ছে গভর্নর। আর রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল তো 1773 গভর্নর জেনারেল প্রথম হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস। তার আমলে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1774 সালে। প্রথম বিচারপতি ছিলেন ইলিজা এমপি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। পিটের ভারত শাসন আইন আছে, একসালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, এবং হচ্ছে পুলিশি ব্যবস্থার প্রচলন। তো এটা অনেকবার এসেছে, অনেকের কনফিউশন হতে পারে যে পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার বা ফাদার যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে কর্নওয়ালিসকে বলা হয়, কিন্তু যেটা প্রচলন করেছিলেন অর্থাৎ সংস্কার করেছিলেন, মানে চালু করেছিলেন, সেটা ওয়ারেন হেস্টিংসের আমলে পুলিশি ব্যবস্থার প্রচলন হয়। লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এবং হচ্ছে সূর্যাস্ত আইন, পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারক। সেই সঙ্গে হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনক হচ্ছে কর্নওয়ালিস। স্যার জনসোর অতটা ভীষণ ইম্পর্টেন্ট না। লর্ড ওয়েলেসলি 98 থেকে 5 সাল, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি, যেখানে প্রথম নিজাম স্বাক্ষর করেছিলেন। তারপরে 1802 সাল বেসিনের সন্ধি হয়েছিল। এরপরে যে জর্জ বালো, তারপরে হচ্ছে লর্ড মিন্টো পাঞ্জাবের অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 সালে। চার্টার অ্যাক্ট এসেছিল 1813 সালে। এবার হচ্ছে লর্ড হেস্টিংস, রাওয়াতওয়ারি ব্যবস্থা। তারপর হচ্ছে লর্ড আর্মহার্স্ট। এবার হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। তো চার্টার অ্যাক্ট, ওটা কি হলো? 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী হচ্ছে বাংলার গভর্নর জেনারেল। আর 1833 চার্টার অ্যাক্ট অনুযায়ী হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল পদ শুরু হয়। সেটা ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, 1828 থেকে 1835 ছিলেন। তো রামমোহন রায়ের নেতৃত্বে তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন 1829 সালে, এবং উচ্চশিক্ষা ইংরেজি মাধ্যম করেন। এরপর ছিল লর্ড মেডাক্যাফে, তারপর হচ্ছে লর্ড অকল্যান্ড, লর্ড এলেনবেরো, তারপর হচ্ছে লর্ড হার্ডিন যেটা করেছিলেন সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে ইংরেজিকে প্রাধান্য দিয়েছিলেন। এবার হচ্ছে লর্ড ডালহৌসির আমলে সত্য বিলোপ নীতি, তারপর হচ্ছে প্রথম রেলপথ 1853 সালে, প্রথম টেলিগ্রাফ কলকাতা থেকে আগ্রা, টেলিগ্রাফ ব্যবস্থা কলকাতা থেকে আগ্রা হয়, প্রথম পোস্ট অফিস বা ডাকঘর করাচিতে হয়েছিল, তারপর বিধবা বিবাহ, এগুলো সব হচ্ছে লর্ড ডালহৌসির আমলে। তারপরে সেই সঙ্গে যে পিডব্লিউডি, জিটি রোড, পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, সব লর্ড ডালহৌসির আমলে। এবার দেখো ভারতের ভাইসরয়। তো 6 গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হচ্ছে কে? লর্ড ক্যানিং।
সত্য বিলোপ নীতি তিনি বাতিল করেন। তারপরে হচ্ছে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, ইনকাম ট্যাক্স, আয়কর বিভাগ, সিপাহী বিদ্রোহ, কলকাতা, মাদ্রাস, বোম্বে বিশ্ববিদ্যালয়, এইগুলো সব কি হয়েছিল লর্ড এই তোমার ভাইসরয় মানে হচ্ছে লর্ড ক্যানিং এর আমলে হয়। এরপর হচ্ছে লর্ড এলগিন, 1862-তে ওয়াহাবি আন্দোলন হয়েছিল কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট, অর্থাৎ কলকাতা, মাদ্রাজ, বোম্বে বিশ্ববিদ্যালয়, এটা 1857 সালে তোমার হয়েছিল লর্ড ক্যানিং এর আমলে। আর যেটা হাইকোর্ট সেটা হচ্ছে লর্ড এলগিন 62-তে। লর্ড জন লরেন্স, তারপরে হচ্ছে লর্ড মেয়ো, প্রথম জনগণনা শুরু হয় তার আমলে, পাঠানদারা থেকে হত্যা করা হয়। এরপর হচ্ছে লর্ড নর্থবুক, কুকা আন্দোলন হয়েছিল নর্থবুকের আমলে। লর্ড লিটন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সিভিল সার্ভিসের বয়স কমানো। লর্ড রিপন, হান্টার কমিশন এসেছিল 1882। তারপর হচ্ছে ইলবার্ট বিল 1884। লর্ড ডাফেডের আমলে একটু আগেই বললাম যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। লর্ড ল্যান্সডাউন বাল্যবিবাহ নিষিদ্ধ করেন। এলগিন টু, প্লেগ, সাঁওতাল মুন্ডা বিদ্রোহ হয়েছিল। লর্ড কার্জন, ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, রেলওয়ে বোর্ড বঙ্গভঙ্গ 1905 সালে হয়। লর্ড মিন্টো টু, মরলে মিন্টো শাসন সংস্কার এসেছিল। সুরাট ভাঙন, মুসলিম লীগ 1906 সালে আহ্বান করেন। লর্ড হার্ডিঞ্জ 1919, রাজধানী স্থানান্তরিত হয় 1911 সালে, এবং দিল্লি ভারতের রাজধানী হয় সেটা 1912 সালে। 1916 সালে হচ্ছে বেনারস ইউনিভার্সিটি মানে হচ্ছে মদন মোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তারপরে লর্ড চেমসফোর্ড, চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, মন্টেগু চেমসফোর্ড 1919, তারপরে রাওলাট 1919, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 13 এপ্রিল, উধাম সিং তোমার হচ্ছে লন্ডনের ক্যাক্সটন হলে হত্যা করেছিলেন একে।